সুখের নেশায় লেখিকা আসিফা সুলতানা জেবা পর্ব সংখ্যা 4। সাপারাত দাঁড়িয়ে আছে সামনে, অতি নিকটস্থ, মুখভঙ্গি তার নির্লিপ্ত নির্বিকার। চৈত্রিকা আকস্মিক সাপারাতের এতটা সান্নিধ্য মেনে নিতে পারছে না। দুপা পিছিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি এখানে কি করছেন? রোহান, কি করো? সাপারাত নিরুত্তর থেকে গায়ের জ্যাকেটটা খুলতে শুরু করলো। খোলামেলা রাস্তায় মানুষের সামনে সাপারাতের এমন কাজে হতভম্ব চৈত্রিকা কণ্ঠে তেজ ধরে রেখে পুনরায় প্রশ্ন করলো, কথা বলছেন না কেন? আপনি আমার এত কাছে কি করছিলেন? দেখছিলাম। তীক্ষ্ণ প্রশ্নের সাদামাটা উত্তরে ভরকে গেল চৈত্রিকা। কপাল কুঁচকে বলে উঠল, কি করো? রুহান মানে? সাপারাতের চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। গায়ের জ্যাকেটটা চৈত্রিকার দিকে বাড়িয়ে দিয়ে নির্লস ভঙ্গিতে জবাব দিল, আমি দেখে ফেলেছি। আপনি দেখছিলেন? আমরা দেখছিলাম। আপনি কি এতটাই গর্দভ? কোথায় আছে আক্কেলকে ইশারা এবং ব্যাক্কেলকে ধাক্কা? আপনি কেন কাতারে পড়েন? আক্কেল নাকি ব্যাক্কেল? সাপারাতের কথায় মাথাটা ঝিমঝিম করে উঠল চৈত্রিকার। নজর ফিরিয়ে সামনে তাকাতেই দেখলো ছেলে তিনটে পাশ হতে পিছনে এসেছে, দাঁড়িয়েছে। কখন এলো? মেয়েটার সাথে কথার তালে খেয়ালই ছিল না। নিজের দিকে চেয়ে আবারও লজ্জায় চুপসে গেল। গায়ে জামা লেপটে গিয়ে খুবই বাজে দেখাচ্ছে। ছেলেগুলো একা নয়, সাপারাত নিজেই তো তাকে দেখল। চৈত্রিকা সাপারাতকে কতগুলো তিক্ত কথা শুনিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করলো। পরমুহূর্তে অপমান আঘাত সাময়িক সময়ের জন্য ভুলে নিজের সম্মান রক্ষার্থে তড়িঘড়ি করে জ্যাকেটটা হাতে নিয়ে গায়ে জড়িয়ে ফেলল। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো, এই শুভ্র রঙের ড্রেস পরে আর কখনো বেরোবে না সে, কখনো না। লজ্জাজনক এই ঘটনা তার সাদা রঙের পছন্দটাকে কালো রঙে ঢেকে দিল হুট করে। মেয়েটা এত সময় অবধি ছিল নীরব দর্শক, তার মাথার উপর দিয়ে যাচ্ছিল সবকিছু। চৈত্রিকার সাপারাতের হাত থেকে জ্যাকেট ছিনিয়ে নিয়ে গায়ে দেওয়ার বিষয়টা তার মাথায় ঢুকতে মৃদু হাসল সে। পরক্ষণে অবাক স্বরে জিজ্ঞেস করে উঠল, স্যার আপনি এখানে? সাপারাত হাতের, এটা উঠা যাবে না, এটা উঠানো যাবে না, না না না। সাপারাত হাতের গাড়ির দিকে এক পলক চেয়ে মেয়েটার দিকে দৃষ্টি রাখলো। পানিতে ভিজে গেছে গড়িটা, স্বাভাবিক জবাব বলল, মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, ড্রাইভার ঠিক করে নিয়ে আসবে। তত সময় অবধি অপেক্ষা করা পসিবল না, তাই ভাবলাম বাস ধরে বাসায় চলে যাব। বাই দ্য ওয়ে, আপনাকে আমার বাসার জন্য নিউ কুক নিয়ে আসার কথা ছিল। জি স্যার, একটু পরেই যাব। আর কিছু বলল না। সাপারাত চৈত্রিকার কাছ থেকে দূরে সরে দাঁড়িয়ে রইল বাসের অপেক্ষায়। চৈত্রিকা আর চোখে অবলোকন করে যাচ্ছে দূরে সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবককে। ভুল করেও একবার তাকাচ্ছে না সাপারাত। দৃষ্টি, কি? ওঠো ওঠো, এটা 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 খোলা যাবে না, ওঠো ওঠো, দেখো এটা খোলা যাবে না। না। বাস এসে থামতে সাপারাত পা বাড়িয়ে উঠতে নিয়েও ঘাড় কাত করে চৈত্রিকার দিকে তাকালো প্রখর দৃষ্টিতে। দৃষ্টির প্রখরতায় কেমন কেমন মাদকতা মিশেছিল, যা বাধ্য করলো চৈত্রিকার হৃৎস্পন্দন বাড়াতে। চৈত্রিকা নিজের দিকে একবার চাইল, অতঃপর গা থেকে জ্যাকেট খুলতে নিলে সাপারাত বাধা দিয়ে বলে উঠল, জ্যাকেটটা বাসায় পৌঁছে দেবেন? একবার তাড়িয়ে দিয়েছি বলে দ্বিতীয়বার আমার বাড়িতে পা রাখতে পারবেন না এমন নিয়ম নেই। অপমান আঁকড়ে ধরে রাখলে সুখ পালিয়ে যাবে। মাঝে মাঝে বুঝে নিতে হয়, সময়ও বড় নিষ্ঠুর হয়। কথাটা বলে ছেলে তিনটের উদ্দেশ্যে গলা উঁচিয়ে বলল, আপনারা বোধহয় বাসের অপেক্ষা করছিলেন, বাস তো চলে যাবে, যাবেন না? ছেলে তিনটে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। সাপারাতের দৃষ্টি দেখে বিলম্ব না করে উঠে পড়লো বাসে। বাস চোখের আড়াল হয়েছে সেই কখন, কিন্তু চৈত্রিকা এখনও তবদা খেয়ে দাঁড়িয়ে আছে স্থির। সাপারাতের কথায় কেমন রহস্য ছিল চৈত্রিকা বুঝতে পারছে না একদম। রহস্যজনক কথাবার্তা তার কাছে বিরক্ত লাগে, এইসব ভাবতে মন মস্তিষ্ক আশার হয়ে পড়ে। সাপারাতের বলা অপমান আঁকড়ে ধরে রাখলে সুখ পালিয়ে যাবে বাক্যটাকে
তুচ্ছ তাচ্ছিল্য করে হাওয়ায় উড়িয়ে দেয় চৈত্রিকা। তার জীবনে আবার সুখ। মনে মনে বলল, আমার সুখের অসুখ হয়েছে। সে এক বিরাট অসুখ। জ্যাকেট থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ নাকে এসে ধাক্কা দিছে। দু চোখ বুজে ফেলল চৈত্রিকা। গম্ভীরভাবে ঘ্রাণটা টেনে নিতে স্থির স্মৃতির পাতায় ডুবে গেল মন। এই তো প্রথম যেদিন পাশাপাশি বসেছিল চৈত্রিকা ও সাপারাত, সেদিন এই মন মাতানো ঘ্রাণটা পেয়েছিল। বিমুগ্ধ নয়নের চেয়ে কৌতূহলবশত বলেই বসে, তোমার পারফিউমের ঘ্রাণটা তো খুবই মিষ্টি সাপারাত। সাপারাত স্মিত হেসে বলেছে, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমার মা। এই পারফিউমটা দিয়েছে, ঘ্রাণটার চেয়েও খুব মিষ্টি আমার মা। একদিন নিয়ে যাব তোমাকে আমাদের বাড়িতে, আমার মায়ের সাথে দেখা করাতে। চৈত্রিকা দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল। একই মানুষ, একই পারফিউম, পার্থক্য শুধু আচরণে। বর্তমানে সাপারাতের পুরো মুখ জুড়ে থাকে কেবল গম্ভীরতার ছাপ। আচরণ কেমন ধারালো, তীক্ষ্ণ, রাগনিত। বৃষ্টি বিদায় নিয়েছে ধরিত্রী হতে কিছু সময় পূর্বে। গায়ের জ্যাকেটটা ভালোভাবে জড়িয়ে উল্টো পথে হেঁটে চলেছে চৈত্রিকা। ঠান্ডায় ফর্সা চেহারা, ফ্যাকাশে রক্তশূন্য মেয়েটা দৌড়ে কাছাকাছি এলো। হাঁপিয়ে গেছে মেয়েটা চৈত্রিকার পিছু পিছু হাঁটতে হাঁটতে। যখনই পাশাপাশি হাত হচ্ছে তখনই চৈত্রিকা পায়ের গতি বাড়িয়ে পিছু ফেলে দিচ্ছে তাকে। আচমকা চৈত্রিকার এমন আচরণ তার মাথায় ঢুকছে না। বড় বড় শ্বাস ফেলে চৈত্রিকার হাতটা চেপে ধরে আটকে দিল। ক্লান্ত কণ্ঠে বলে উঠল, এমন করছিস কেন চৈত্রী? আর বাড়ির দিকে যাচ্ছিস কেন? হঠাৎ কি হয়েছে তোর? আমি চাকরিটা করব না মেহি, তাই তোর স্যারের বাড়িতে যেতে ইচ্ছুক নই। চৈত্রিকা আগ্রহীন দৃষ্টিতে তাকিয়ে প্রত্যুত্তর করে। মিহি আটকে উঠে বলল, পাগল হয়েছিস চৈত্রী? একটা বছর একটা বছর ধরে হন্য হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছিস। অনার্স 3য় বর্ষ পর্যন্ত পড়ে আর পড়লি না। ইন্টার পাসে আজকাল জব হয় না, তুই নিজেও জানিস। পরিবারের অবস্থা দেখে লেখাপড়া ছেড়ে দিয়েছিলি। তোর বাবার অবস্থার কথা মাথায় আছে তো? মুহূর্তেই করুণ চাহনি নিক্ষেপ করলো চৈত্রিকা মেহির দিকে। আহমেদ সাহেব প্রায় বছর খানেক আগে বাম হাত হারিয়েছেন এক অ্যাক্সিডেন্টে। তখন থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। 2বার হার্ট অ্যাটাক করেছেন উনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় বাবার দেওয়া সম্পত্তি খুব বেশি নয়, এবং যা ছিল তা বেচে নিজের চিকিৎসা চালাচ্ছেন, সংসার চালাচ্ছেন। কাজ করার মতো সামর্থ্য আর নেই ওনার। চৈত্রিকার দায়িত্ব তিনি নেননি, তবে ফাহমিদা টুকটাক মেয়েকে টাকা দিতেন পড়ালেখার খরচ চালাতে। একটা সময় চৈত্রিকা নিজে 1-2টো টিউশন করানো শুরু করে। টিউশনের 4,000 টাকা দিয়ে তো আর সংসার চলে না। সংসারের খরচ, বোনের পড়ালেখার খরচ, বাবার চিকিৎসার সব মিলিয়ে বাধ্য হয়ে নিজের পড়াশোনা ছেড়ে দিল চৈত্রিকা। লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে বাবার ওষুধ কিনে দেয় ফাহমিদার কাছে। বাসা ভাড়া ও আটকে আছে 2 মাসে। আজ সকালে বাড়িওয়ালা বলে গেছেন, বাড়িয়া ক্লিয়ার না করলে বাসা ছেড়ে দিতে হবে শীঘ্রই। তারপর কোথায় থাকবে পুরো পরিবার? বস্তিতে নয়তো ফুটপাতে। তাছাড়া যে উপায় নেই। সিলেটে দাদার দেওয়া যে ভিটে ছিল তাই ছিল চৈত্রিকার দাদার দেওয়া একটুখানি সম্পত্তি। বাবা চৈত্রিকার সাহায্য নেবে না, তবুও নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে চায় সে। কিন্তু যে বাড়িতে সে অপমানিত হয়েছে সেই বাড়িতে কখন যাবে না সাপারাত নামক ভালোবাসার মানুষটার কাছে, সন্নিকটে। কে চায় নিজ থেকে আগুনে জ্বলতে? চৈত্রিকার কাছে সাপারাতের কাছাকাছি থেকে তার ভালোবাসা না পাওয়া জ্বলন্ত আগুনে পুড়ে ছারখার হয়ে যাওয়ার চেয়ে কম নয়। আচ্ছা, সাপারাত কি কখনো জানবে তাকে ভালোবাসে চৈত্রিকা? চৈত্রিকা নিজেও তো জানে না সাপারাত তাকে ভালোবাসে কিনা। চক্ষুদায় বুঝে লম্বা একটা শ্বাস টেনে আবার তা মুক্ত করে দেয় চৈত্রিকা। দাঁতস্থ করে নিল নিজেকে। মিহিতার দিকে তাকিয়ে শক্ত গলায় বলে উঠল, মাথায় আছে আমার, কিন্তু তোর অফিসের বসের বাড়িতে আমার পক্ষে জব করা সম্ভব না। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না চৈত্রিকা। মিহিতাকে ফেলে চলে এলো বাসার কাছাকাছি। গেট দিয়ে ঢুকতে গেলে দারোয়ান মুখ কালো করে বিচলিত কণ্ঠে বলে উঠল, তোমার বাবারে হাসপাতালে লইয়া গেছে, অবস্থা ভালো না, গাড়ি চাপা দিছে, জলদি হাসপাতাল যাও।
চৈত্রিকার চোখের সামনে কালো আধার ছেয়ে গেল নিমিষে। কথাটা কর্ণ প্রবেশ মাত্র শরীর কেঁপে উঠল। ঝাঁকুনি দিয়ে কোনো কিছু না ভেবে উদ্ভ্রান্তের মতন ছুটতে শুরু করে। প্রিয়ন্তীর মা চিৎকার করে কাঁদছে। প্রিয়ন্তী ভয়ে দাদির বুকে মুখ লুকিয়ে রেখেছে। সাপারাতের চাচা ও দিহান মিলে চেষ্টা করে থামাতে পারছে না সাপারাতকে। বেধড়ক মারছে সাপারাত তার চাচাতো ভাই পৃথককে মেঝেতে ফেলে। আর একটু মারলেই নিঃশ্বাস সঙ্গ ছেড়ে দেবে বোধ হয়। সাপারাত যেন হিংস্র হয়ে উঠেছে, অতিশয় রাগের বশীভূত। সাপারাতের এই রাগটা রূপ সবাই খুব ভয় পায়। দিহানও আঁতকে ওঠে। মাঝে মাঝে উপায়ন্তর না পেয়ে পুলিশকে ফোন দিল তৎক্ষণাৎ চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।